শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাইয়ের আয়োজনে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। আর 11 দিন পর শুরু হবে বাংলা একাডেমির আয়োজনে অমর একুশের বই মেলা 2025। বিগত এক দশকের মতো এবারও মেলার আয়োজন হচ্ছে বাংলা একাডেমির প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। শুরু হয়েছে মেলার স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ। মেলার প্রস্তুতি শুরু হওয়ার পর থেকেই সৃজনশীল প্রকাশকদের 3 সংগঠন বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি, বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি এবং জাতীয়তাবাদী প্রকাশক সমিতির প্রতীকী অনশন, প্যাভিলিয়নের ধরনের পরিবর্তন এবং পূর্ববর্তী সরকারের সুবিধাভোগী অভিযোগে 18টি প্রকাশনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করার মতো দাবি নিয়ে শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনা। এসব নিয়ে বাংলাদেশের সৃজনশীল প্রকাশক ও প্রকাশনার সাথে যুক্ত ব্যক্তিরা এখন বিভক্ত। এর মধ্যেই গঠিত হয়েছে বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি নামে একটি সংগঠনের। এই সংগঠন বিগত সরকারের সময় বইমেলায় স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দে বৈষম্য, সরকারি দপ্তরে বই কেনায় দুর্নীতি ও পক্ষপাতিত্বের বিচার সহ সোচ্চার হয়েছেন প্রকাশনা খাতের নানা সমস্যা সমাধান ও বৈষম্য নিরসনের দাবিতে। তারা দাবি করেছেন, বিগত সরকারের শাসনামলে অন্যায়ভাবে সুবিধাভোগী প্রকাশনা সংস্থাসমূহকে কালো তালিকাভুক্ত করতে হবে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় প্রকাশকদের অভিযোগ ও দাবি এবং বইমেলার প্রস্তুতি। এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ইকবাল হোসেন শানু। আমাদের সঙ্গে রয়েছেন জনাব দেলোয়ার হাসান, সাধারণ সম্পাদক, বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি। আপনাদের দুজনকে স্বাগত, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমি একটুখানি আনন্দের আমেজ দিয়ে শুরু করতে চাই। আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের বইমেলা। সো বইমেলা আসলে শুরু কখন হলো, কোন চেতনা থেকে, সেই গল্পটা একটুখানি করি। জনাব শানু যদি বলেন। বইমেলা শুরু হয়েছে পাকিস্তান আমল থেকে। আচ্ছা। পাকিস্তান আমলে আমাদের কিছু প্রকাশক ওই সময়ের আহমেদ পাবলিশিং হাউস, জাতীয় গ্রন্থ প্রকাশ, তারপরে হান ব্রাদার্স, এই ধরনের কিছু প্রকাশনা আর 5-7 জন মিলে মফস্বল ভিত্তিক মেলা শুরু করেছে। মফস্বলে তখন তারা মেলা করতো আর কি। এক পর্যায়ে তাদের অনুশোচনা হলো যে বাংলা একাডেমি একটা গবেষণা কেন্দ্র, এখানে আমাদের একটা মেলা করা যায়। তখন তারা 7 জন প্রকাশক মিলে ওই জায়গায়, যে বাংলা একাডেমির গেট পাশে একটা আম গাছ আছে, 4th শ্রেণীর কর্মচারীরা যারা এখানে থাকে, এখন একটা টিনের ঘর আছে, টিন শেডটার সামনে তারা চট বিছিয়ে এখানে 7 দিনের একটা মেলা করেছিল। সেখান থেকে মেলার যাত্রা শুরু হয়েছে বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণ। পরবর্তীতে দেশ স্বাধীনের পর পাকিস্তান আমলে, পাকিস্তান পেরিয়ে আমরা যখন বাংলাদেশে পা দিলাম, তখন আমাদের এই প্রকাশকরাই এখানে একটা মেলা করার জন্য প্রস্তুতি নিয়েছে। প্রথমে তারা শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে তারা চট বিছিয়ে ওইখানে 7 দিনের একটা মেলা করেছে শহীদ মিনার। পরবর্তীতে আমাদের তখন পুঁথিনিলয় ছিল, পুঁথিগড় প্রকাশনা, পরবর্তীতে মুক্তধারা। উনি চিত্তরঞ্জন বাবু, উনি তখন নেতৃত্ব দিয়ে আবার পুনরায় বইমেলা বাংলা একাডেমিতে আসলো। বাংলা একাডেমিতে এসে বর্তমানে যে বর্ধমান হাউস আছে, বর্ধমান হাউসের পিছন সাইডে ওই যে গোল চত্বরটা আছে, ওই জায়গায় তারা 10 জন, সম্ভবত 10 জন মিলে ছোটো ছোটো স্টল বানিয়ে, তখন তারা পুরস্কার হয়েছিল। মানে স্টলের ভালো যারা সাজসজ্জা করেছে, ডেকোরেশন যাদের ভালো হয়েছে, তারা পুরস্কারও পেয়েছিল। তখন বোধহয় মাওলা বাজাজ পুরস্কারটা পেয়েছিল। তো সেই থেকে বইমেলার যাত্রা শুরু হয়েছে আর কি। মানে আনুষ্ঠানিকভাবে যে বইমেলাটা, সেটা ওই সময়ে বাংলা একাডেমির ডিজি ছিল ডক্টর আশরাফ সিদ্দিকী, ওনার নেতৃত্বে তখন হয়েছে। আসলে আমরা একটা জায়গায় ভুল করে যাই সবসময়, যে মেলাটা বাংলা একাডেমি করে, মেলাটা বাংলা একাডেমি করে না। মেলাটা প্রকাশকদের মেলা, প্রকাশকরা এটা পরিচালনা করতো। এক পর্যায়ে যেহেতু এটা বাংলা একাডেমি প্রাঙ্গণে হয়, সেই কারণে বাংলা একাডেমিকে এটা চাপিয়ে দেওয়া হয়েছে। তারাও আগ্রহ প্রকাশ সহকারেই মেলাটা শুরু করেছে। এখন কি তাহলে প্রধান আয়োজক বাংলা একাডেমি, তাই তো? এখন তাদেরকে দেওয়া হয়েছে আর কি। ওকে। এক সময় কি সৃজনশীল প্রকাশক সমিতিকে আয়োজক থেকে বাদ দেওয়া হলো? না, এক সময় না তো, এইবারে শুধু কাজটা করেছে, তারা কোনো সমিতিকে রাখে নাই। আচ্ছা। এইবার তারা এখন যে আমাদের নতুন আমাদের পরিচালক আছে ডক্টর মোহাম্মদ আজম, উনি এইবার কিভাবে যে কোন পরামর্শ, কাদের পরামর্শ নিয়ে এটা শুরু করেছে। সৃজনশীল প্রকাশকের একটা সমিতি আছে, তারপরে আপনার বাংলাদেশ পুস্তক বিক্রয় সমিতি একটা সমিতি আছে। পুস্তক বিক্রয় সমিতির বিভিন্ন সমস্যার কারণে তারা আসতে পারে নাই। আমরা বৈষম্য বিরোধী যারা একটা নতুন সংগঠন করেছে, তারা মিলে আমরা ওই জায়গায় গিয়েছি আর কি। তো উনি এবার
মনে হয় বিভিন্ন চাপে আমাদের সমিতিগুলোকে নিতে রাজি হন নাই। ওকে, কি চাপ হতে পারে? কি চাপ এটা তো আমাদেরকে বলে নেওয়ানি, না বলাতে সন্দেহ আমরা করছেন নাকি আমাদের যে সমিতির লোকজন নিয়েছে, কিন্তু সমিতিকে এখানে নামগতভাবে রাখে নাই। আচ্ছা। তাইলে যদি সমিতিগতভাবে নাম রাখে, এখানে যারা প্রতিনিধিত্ব করতে যায়, আমি গেলাম ইকবাল হোসেন শানু, আমার প্রকাশনা লাইব্রেরি, আমি একক প্রতিনিধিত্ব করলাম। আমি তো সাধারণ প্রকাশকদের স্বার্থ সংরক্ষণের জন্য কোনো কাজ প্রতিনিধি করতে হয়ে পারি তো না। গেলেন, প্রতিনিধি হয়ে গেলাম না, আমি আমার প্রতিনিধি হয়ে গেলাম। এখন এটাই এবারই প্রথম রেকর্ড যে একজন সমিতি, একটা এটা সমিতি কি আপনারা ছাড়া। নেগেটিভলি দেখছেন না পজিটিভলি দেখছেন? নেগেটিভলি দেখছি। আচ্ছা, আমি দেলোয়ার হাসান আপনার কাছে আসতে চাচ্ছি যে বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি, আমার ধারণা এটা 5ই আগস্টের পর আপনারা গঠন করেছেন, তাই কি? অফকোর্স। আচ্ছা, সেটার প্রেক্ষাপটটা কি, কেন আপনাদের মনে হলো এরকম একটা সমিতি গঠন করা দরকার? আমাদের সৃজনশীল প্রকাশনা একটা ছিল, বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতি, এখনো আছে? এটা নাই এখন আর। আচ্ছা। এই সৃজনশীল প্রকাশক সমিতি যারা নেতৃত্বে ছিলেন, তারা বিগত 16 বছর এই গভর্নমেন্টের, বিগত সরকারের খুবই তাবেদারি করছে। সেই সমিতিটাকে তারা, যখন তারা নেতৃত্বকে ছিটকে পড়ার সম্ভাবনা দেখা দিছে, তখন সেই সমিতিটাকে তারা বন্ধ করে দিছে। ফলে প্রকাশকদের বলার আর কোথাও প্ল্যাটফর্ম ছিল না। তারপরেও যে 2-3টা সমিতি তৈরি হয়েছে, ওরা গোষ্ঠীগত কথাগুলা বলা শুরু করছে, সামগ্রিকভাবে সবার কথা বলা শুরু করে নাই। বিশেষ করে বঞ্চিত যারা, তাদেরকে কথা বলে সুযোগ দেয় নাই। তখন আমাদের মধ্যে কাজ করলো যে আমরা এই বৈষম্য বিরোধী যারা আছে তাদেরকে একত্রিত করে একটা প্ল্যাটফর্ম তৈরি করি। এরই প্রেক্ষিতে আমরা এই প্ল্যাটফর্ম তৈরি করলাম। যখন আমরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বাংলা একাডেমির কাছে গেলাম, উপদেষ্টা মহোদয়দের কাছে গেলাম, কিন্তু তারা বলতে শুরু করলেন যে এককভাবে আপনারা বললে সেটা আমরা শুনতে বাধ্য নই, আরও 2-3টে সংগঠন আছে, ফলে আপনারা পারলে একত্রিত হয়ে আসেন। তখন বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশনের পক্ষ থেকে আমরা অন্য প্ল্যাটফর্মগুলোকেও একত্রিত করলাম এবং তাদেরকে বললাম, বলেন তো সর্বনিম্ন কি কি দাবিতে আমরা এক হতে পারি। এবং এই 3টে সংগঠন আমরা অল্প সময়ের মধ্যেই যে খুব বড় বড় কিছু দাবি নিয়ে এক হয়ে গেল। লাভলি। সেই সকল দাবির একটা হচ্ছে 18টা প্রকাশনা সংস্থাকে কালো তালিকাভুক্ত করা। সেই 18টা সংস্থাকে কেন আসলে আপনারা দাবি জানালেন? একটা দালাল শ্রেণী সরকারের মদতপুষ্ট তৈরি হয় যে সরকারি ক্ষমতায় থাকে তারই পক্ষে। আমাদের প্রকাশনা শিল্পেও, সৃজনশীল প্রকাশনা শিল্পেও বিগত 16 বছরে ঠিক এইভাবেই একটা দালাল শ্রেণী তৈরি হয়ে গেছে। সেই দালাল শ্রেণীটাকে চিহ্নিত করার জন্যে সংখ্যাটা আরও বেশি, এবং যারা একেবারেই শুধুমাত্র এই বিগত আন্দোলনে বিরোধিতাই করে নাই, সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য, সেই আন্দোলনকে যেন হতে না পারে সেই ধরনের যারা সহযোগিতা করছে, তাদের এই কার্যকলাপ এবং অতীতের তাদের যে লুটপাট, বইকেন্দ্রিক, সৃজনশীল বইকেন্দ্রিক, এটাকে কেন্দ্র করে আমরা 21 জনকে তালিকাভুক্ত করছিলাম। কিন্তু আমরা 21 জনের তালিকায় বাংলা একাডেমিকে দিয়েছি, কিন্তু বাংলা একাডেমি শুধুমাত্র এই 18 জনকে চিহ্নিত করে তাদেরকে প্যাভিলিয়ন থেকে বাতিল করা হয়েছে। সেই প্রতিষ্ঠানের মধ্যে 3টি প্রতিষ্ঠান আংশিকভাবে কালো তালিকাভুক্ত করা হয়েছে। সেটা কেমন? যেমন তাদের প্যাভিলিয়নের সাইজ ছিল 24x24 ফিট, কিন্তু আমাদের দাবি ছিল তাদেরকে প্যাভিলিয়ন না দেওয়া। কিন্তু সেই 3টে প্রতিষ্ঠানকে, অন্নপ্রকাশ, আগামী, অনুপম, এই 3টে প্রতিষ্ঠানকে প্যাভিলিয়ন না দেওয়ার আমাদের দাবি ছিল। কিন্তু বাংলা একাডেমি সেই 3টে প্রতিষ্ঠানকে লঘু শাস্তি 24x24 সাইজ না দিয়ে প্যাভিলিয়নের আরেকটা সাইজ আছে 20x20, সেইখানে দিয়েছে। এই কারণে আমরা বলতেছি যে এই 3টে প্রতিষ্ঠানকে তারা আমাদের যে দাবি সেই দাবি মেনে নেননি। এই 3টেই এই সমগ্র দালাল চক্রের নেতৃত্ব দিছে। বিশেষ করে আগামীর যে কর্ণধার উসমান গনি এবং অন্য প্রকাশের যে কর্ণধার মাজারুল ইসলাম, মিলননাথ, অনুপমের, তাদের যে দুর্নীতির ফিরিস্তি প্রকাশনার জগতে বিচরণ করতেছে মুখে মুখে এবং কাগজপত্রে, সেটা এই দেশের মানুষ যদি জানতে পারে তাহলে অবাক হয়ে যাবে। বিগত সরকারের দুর্নীতির যেরকম চিত্র সর্বত্র গ্রাস করেছে, প্রকাশনা সেক্টরকেও এরকম এই 18 জন বা 20 জন
দুর্নীতিবাজ প্রকাশনা সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জনাব শানু, আপনার কাছে এই প্রশ্নটি যে বঙ্গবন্ধু তার পরিবার এবং শেখ হাসিনাকে নিয়ে বেশি বেশি বই প্রকাশ এবং সরকারি দপ্তরে বেশি বেশি বই সরবরাহে টেন্ডারবাজির অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তরা বলেছেন অনেকে যে আপনারাও এসব বিষয়ে বই প্রকাশ করেছেন, তাদের মতে সরকারি অফিসে বেশি বই সরবরাহ করেছে এমন প্রকাশকের সংখ্যা 70 থেকে 80টি। এই টেন্ডারবাজি ব্যাপারটা একটুখানি বলবেন যে বাধ্যতামূলক বই বিক্রি করা কিংবা এই ধরনের বই বিক্রি করলে প্রকাশ করলে আপনারা সুবিধা পাবেন, এই ধরনের কোনো ব্যাপার কি ছিল এই ইন্ডাস্ট্রি ঘিরে? না, এটা তো ছিলই, এটা তো শুরু থেকে আমরা এই আন্দোলনটা করে আসছি। আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই, সেটা হলো যে এসিটিভি নামে একটা প্রজেক্ট আছিল, 300 কোটি টাকার প্রজেক্ট। সেই প্রজেক্টের 2টা ক্রাইটেরিয়াতে বই, কিন্তু একটা ছিল কর্মসূচি আর একটা ছিল পুরস্কার। তো তারা এই যে সিন্ডিকেট যে 70 জনের নাম হলো, 70 জন না, মূলত তারা 12 থেকে 14 জন। আচ্ছা, বেশি দুর্নীতিটা তারা করতো আর কি। তারা এইটাকে একটা এরকমভাবে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক ছিল নুরুল হুদা সাহেব, ওনার নেতৃত্বে এই লিস্টগুলো উনি করেছেন। তো সেখানে দেখা গেছে কি, এই যে আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছি, ওরা কর্মসূচির লিস্টটা আগে হয়েছে, কর্মসূচির বইগুলো তাদের বইগুলো লিস্ট হয়েছে, এবং সরকার মদতপুষ্ট যে প্রকাশকগুলো ছিল তারাই লিস্ট ওইখানে হয়েছে। তখন আমরা একটা প্রতিবাদ করেছি ওই সময়ে, যদি ওই সরকারের মানে আমরা ছিলাম না, তার বাইরে ছিলাম, যেহেতু সেই কারণে আমরা একটা প্রতিবাদ করেছি। তখন আমরা যদি ওই রকম কোনো প্রতিবাদ করতে যাই, তারপর আমাদের উপরে বিভিন্ন আঘাত আসতে পারে, তারপর আমরা ভয় না পেয়ে আমরা মামলা করেছি হাইকোর্টে প্রজেক্টের বিরুদ্ধে। তখন প্রথম প্রজেক্ট মামলাটা করার পরে হাইকোর্ট থেকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে লিস্টটা পুনর্বিবেচনা করা হোক, এটা রিঅ্যারেঞ্জ করা হোক। যুদ্ধ অপরাধীদের বই কিনা হবে না, একটা ক্রাইটেরিয়াতে ছিল, আপনার নীতিমালার একটা নিয়ম ছিল। সেখানে যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী যেসব লেখক ছিল এখানে ছিল। আমরা যেহেতু মামলা করেছি, মামলার স্বার্থে যে ডিসপিউটগুলো ছিল সেই ডিসপিউটগুলো আমরা চিহ্নিত করে এটা একটা ছিল। পরবর্তীতে হাইকোর্ট এটা আমলে নিয়ে এটার উপর একটা নিষেধাজ্ঞা দিয়েছিল। তারপরেও তারা কী করছে, নির্বাহী আদেশে 35,000 করে বই নিয়ে গেছে হাইকোর্টের, মানে বলছে যে আমরা রিঅ্যারেঞ্জ করেছি, এরকম একটা বাউতাইয়া দিয়ে করেছে। আমরা আবার মামলা করেছি যে এইভাবে করা যাবে, এটা স্টপ করে। এটা কি আপনাদের সমিতির পক্ষ থেকে মামলা হয়েছে? সমিতির সাধারণ প্রকাশকদের পক্ষ থেকে। আচ্ছা, আমরা সমিতিগতভাবে যাই না। হ্যাঁ, তখন বাংলাদেশ বিক্রয় সমিতি যেটা আর কি আমাদের আছে, সেই সমিতি আমাদেরকে সাপোর্ট দিয়েছিল। ওকে, মূলত আমরা সাধারণ প্রকাশকদের মাধ্যমে হয়েছে। তো দুর্নীতির আসলে তখন থেকেই তারা ওইভাবে এই সিন্ডিকেটটা বিভিন্ন প্রজেক্টগুলো করেছে। আচ্ছা আচ্ছা, সেই দুর্নীতির দায় কি শুধু প্রকাশক বা সরবরাহকারীদেরকে আমরা দিতে পারি, কি মনে করেন জনাব দেলোয়ার হাসান? না না, এই শুধু প্রকাশকরা দুর্নীতির জন্য দায়ী বা প্রকাশকরা এককভাবে দুর্নীতি করতে পারে সেটা সঠিক না। ওই প্রজেক্টে আমারও একটা বই গিয়েছে, কথাশিল্পী রাহাত খানের দিলুর গল্প, এবং এককভাবে যে দুর্নীতিটা করতে পারে, যদি ওই প্রজেক্টে আমি ঢুকতে না পারতাম, আবিষ্কার প্রতিষ্ঠান প্রকাশনা, তাইলে এই চিত্রটা আমি জানতে পারতাম না। যে 70টা প্রতিষ্ঠানকে বই দেওয়া হয়েছে, প্রথমত এই 70টা প্রতিষ্ঠানের যে বই দেওয়া হয়েছে, 86টা বই ওই প্রজেক্টে গেছে। এই 86টা বই যদি একটা প্রতিষ্ঠান করে পাইতো তাহলে 86টা প্রতিষ্ঠান পাইতো। কিন্তু এই দালাল চক্র সর্বোচ্চ 11 জনই নিয়ে গেছে 30টা বই, আগামী প্রকাশনী নিয়ে গেছে 5 থেকে 7টি বই, 8টি বই, দুইজনে মিলে 8টি বই, সময় নিয়ে গেছে 60টি বই, অনিন্দ নিয়ে গেছে 60টি বই। বড় প্রকাশনের আড়ালে আবার ছোট প্রকাশনা তৈরি করে, বাচ্চা প্রতিষ্ঠান তৈরি করে
ওখানে বই সাবমিট করে তারা বই নিয়ে যায়। ফলে সাধারণ প্রকাশক যারা তারা কখনই আর এই প্রজেক্টে ঢুকতে পারে না। আরও মজার বিষয় হয়েছে ওই প্রতিষ্ঠানগুলা যাদের বই ওখানে ইনক্লুড হয় কোনো কারণবশত তাদের কাছ থেকে আবার চাঁদা আদায় করে ওরা। আর এইগুলোর সাথে যদি চাঁদাগুলো কারা আদায় করে? এই আদায় করে, প্রথমত আদায় করে প্রকাশক যারা নেতৃত্ব দেয় ওইটার মধ্যে, দ্বিতীয়ত এটার অংশ যায় সচিবের কাছে, প্রজেক্টের পিডির কাছে, দীপুমণির কাছে যায়, এবং মূলত যারা ওই কাজগুলো করছে তখন তাদেরকে বাংলা বাজারে আলোচনা করা হইতো দীপুমণির কিচেন রুমের মেম্বার তারা, এবং এই বইয়ের টাকা দীপুমণিও পাইছে, এবং আরেকজন শিক্ষামন্ত্রী ছিলেন নাহিদ সাহেব, উনিও সেই সম্পর্কে ভালো জানেন। টপ টু বটম যদি দুর্নীতি না হয়, সরকার যদি সহযোগিতা না করে, তাইলে দুর্নীতি হইতে পারে না। সরকার যদি ভালো হয় তাইলে অবশ্যই দেশ ভালো হইতে হবে। সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয় বলেই দুর্নীতি হয়, সেটা প্রকাশনার ক্ষেত্রেও হয়েছে। আচ্ছা, সরকারের তরফ থেকে কি বই বাণিজ্যে অনিয়ম, দুর্নীতি, টেন্ডারবাজি এইসব চিহ্নিত করা হয়েছে বা চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে কখনো, যে এই টেন্ডারবাজিগুলো বন্ধ করব না, নাকি? সরকার পক্ষ থেকে কখনো কোনো এই ধরনের টেন্ডারবাজি বন্ধ করা বা ইয়ে করা, সরকার অবশ্য মুখে মুখে বলে গেলি যে কার্যত তারা এগুলো তারা তো করে, জানেন সবই, তাই না? সবই জানেন, তারাই তো করে গেলি। তারা কি এটার ভাগের অংশীদার হয় না? অবশ্যই হয়। সৃজনশীল প্রকাশনার ক্ষেত্রে কি কি সংকট বা সমস্যা আপনারা ফেস করেন? এই মুহূর্তে যদি বলে আমাদের বড় সংকট কাগজ। ৩-৪ বছর আগে হুট করে কাগজের দাম ডাবল হয়ে গেল, 3 গুণ হয়ে গেল। ১৪০০-১৫০০ টাকা রিমের কাগজ হয়ে গেল ৩৬০০ টাকা। আমরা প্রতিবাদ করলাম, কিন্তু সেটার কিচ্ছু হলো না। সেই লুটপাটের সাথে খুব বড় একটা গ্রুপ বসুন্ধরা জড়িত, কিন্তু সরকারের কাছে আবেদন নিবেদন করেও কিছু হলো না, কারণ সরকারও ওদের তল্পিবাহক হয়ে কাজ করছে। আর এখন আমাদের যে সমস্যা সেটা হলো গভর্নমেন্টের ছোট ছোট প্রজেক্টগুলোতে যে বইগুলা দেওয়া দরকার বা যে বইগুলা নিচ্ছে, সেই বইগুলাও ওই প্রকাশক সিন্ডিকেট, যেটা আমরা যাদেরকে দালাল বলতেছি, ওদের ভিতরে চলে যাইতেছে। আমরা বই সাবমিট করলেও আমাদের বই বিভিন্ন ধরনের বাহানা তৈরি করে নেওয়া হচ্ছে না। অতি সম্প্রতি যেমন একটা হয়েছে, যেমন এটা হয়েছে আপনার পাবলিক লাইব্রেরিতে, ওখানে স্বচ্ছ, এবার আমরা দাবি করতে পারি স্বচ্ছ হয়েছে। যতজন আবেদন করছেন সবাই কম বেশি পেয়েছেন। সুতরাং এই দুর্নীতিটা শুধুমাত্র সরকারের লোকজন ইচ্ছে করলে বন্ধ করতে পারবে না, আমাদেরকে আসতে হবে। প্রথমত দুর্নীতি বন্ধ করতে হবে, দ্বিতীয়ত এই প্রকাশনা শিল্পকে যদি শিল্পে পরিণত করতে হয় তাইলে এটার প্রতি গভর্নমেন্টের নজর দিতে হবে। এটার প্রতি গভর্নমেন্টের কোনো নজর নাই। বইমেলার প্রসঙ্গে আসে, যে বইমেলা কতটা অর্থবহ সেটা আসলে মনে হয় আমরা বিগত কয়েক বছর ধরে মানে আমরা কথা বলছি এটা নিয়ে, যে সত্যিকার অর্থে সৃজনশীল বই কতটুকু বিক্রি হচ্ছে, কতটুকু আসলে ওই বাণিজ্যিক বই, যদি আমি বলি যে ওই ইংরেজি শেখার বই বা এই ধরনের বই বিক্রি হচ্ছে। এই যে আমাদের আদর্শিক সংকট, সেটা নিয়ে তো নিশ্চয়ই আপনারাও চিন্তিত আছেন। সো বইমেলাকে সত্যিকার অর্থে যদি আমরা সৃজনশীল বইমেলা হিসেবে গড়ে তুলতে চাই, এবং অমর একুশে বইমেলাকে যদি আমরা আরও বেশি লেখক, প্রকাশক বা পাঠক বান্ধব করতে চাই, তাহলে আর কি কি করা যেতে পারে বলে মনে করেন? দুজনের কাছ থেকে শুনবো। জনাব ইকবাল হোসেন শানু, আপনার কাছে শুরু। আসলে আমরা এটা নিয়ে দীর্ঘদিন কাজ করতেছি যে কীভাবে বইমেলাটাকে পাঠক বান্ধব করা যায়, সেভাবেই বইমেলাটা সাজানো আমরা চেষ্টা করি। আসলে যেই কারণে যে বিষয়গুলো হয়, বইমেলার একটা যে নীতিমালা আছে, আমরা নীতিমালাটা কখনো ফলো করি না, কিন্তু নীতিমালাটা পুঁথিগতই থেকে যায়। বইমেলাটা কিন্তু একটা সৃজনশীল প্রকাশকদের শোডাউনের জায়গা। খুব যে এখানে বিক্রি হবে তাই না। হ্যাঁ, মেলা যেহেতু হয়, আমাদের শোডাউনে যা অর্থ আসে তাই, কিন্তু এটা প্রচারটা কিন্তু আমাদের সারা বছর কাজ করে। তো সেই কারণে বইমেলার প্রচারটা যদি আমরা সেইভাবে করতে পারি আর কি, আমাদের শোডাউনটা সেইভাবে হয়, তাহলে সৃজনশীল প্রকাশকরা ভালো থাকতো। তো আপনি একটু আগে দেলোয়ার ভাই কাগজের কথা বলছিল, আমাদের পার্শ্ববর্তী দেশ যারা আছে, কাগজে সাবসিডারি দেয় গভর্নমেন্ট। আর আমাদের দেশে কি হয়, 21শে বইমেলা আসার আগে আমরা তো বই ছাপি, তখন দেখা গেল কি প্রতি বছরই কাগজের দাম রিম প্রতি 500-700 টাকা বেড়ে যায়। এখন আমি তো বইয়ের দামটা বেশি রাখতে পারি না। বই একটা পাঠক আসে, যারা আমরা এখানে বইমেলাটা পরিচালনা করি বা যারা আমরা স্টল মানে বইমেলা শোডাউন করি, তারা বুঝি কোন পাঠক এসে কী করে, কী কথা বলে। একটা বই যদি
200 টাকা দাম রাখি, তাহলে আমাদের মেলার যে পার্সেন্টেজ থাকে এটা 25%, সেই 25%-এ 150 টাকা আসে। 150 টাকা দিয়ে একটা বই কিনতে একটা ফ্যামিলি, একটা পরিবার হিমশিম খায়, এবং তারা আমি দেখি 3 পকেট থেকে টাকা বের করেও 150 টাকা বের করতে পারে না, এরকম চিত্র আমার চোখে পড়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে আমরা কীভাবে টাকা কমিয়ে, বইয়ের দাম কমিয়ে বই বিক্রি করতে পারি সেই চেষ্টা করি। আর এখন তো বই বিষয়টা হলো যে বইমুখী তো না, আমাদের পাঠক তো ছেলেমেয়েরা বই পড়ে না। মেলায় যেই মানুষ আসে শোডাউন করে, আমরা যখন বই শোডাউন করি, মানুষ এসে নিজেদের শোডাউন করে। বই যদি তারা একটা করে কিনতো তাহলে কিন্তু আমাদের প্রকাশকদের এই দুরবস্থা থাকতো না। আমাদের প্রকাশকদের আমরা কেন এই প্রতিবাদগুলো করতেছি এই কারণে, যেমন আমাদের যে একটু আগে আসলো যে কালো তালিকা আমরা কেন করলাম, তাদেরকে কেন আমাদের কালো তালিকা তাদেরকে করতে হলো। কালো তালিকাটা শুধু যে বইমেলার বিষয় তা না, বইমেলার বিষয়টা আমি বলি, সেটা হলো এই যে প্যাভিলিয়ন প্রথাটা চালু করছে আমাদের। রমনা যখন 2014 সালে গেলাম রমনা যাওয়ার পরই প্রথম বছর আমরা সাধারণ 2 ইউনিট 3 ইউনিট 4 ইউনিট পর্যন্ত করা হয়েছে। পরবর্তীতে তারা প্যাভিলিয়ন প্রথা চালু করে দিল, এবং প্যাভিলিয়ন প্রথাটা চালু করার পরে আমাদের একটা প্রতিবাদ আমরা জানাইছি যে এটা করা যাবে না। ছোট প্রকাশনার যে পার্থক্যটা পাঠকের কাছে এটা প্রকাশ, সেইটাই আমি বলছি যে আমরা তখনই কিন্তু প্রতিবাদ জানাইছি। মেলা আমরা মানে কালো গেঞ্জি পরে আমরা প্রতিবাদ জানাইছি যে প্যাভিলিয়ন প্রথা মানে প্যাভিলিয়ন করা যাবে না। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। এবং প্যাভিলিয়ন তারা সরকারি মধ্যভ্রষ্ট যারা, তারা কি করলো, প্যাভিলিয়নটা করলো। প্রথম বছর তারা 20 নিল, পরের বছর তারা আস্তে বাড়াইলো 24/24 করলো। পরবর্তীতে দেখা গেছে কি যে আমার একটা স্টল আমি 2 ইউনিট নিলাম, আমার পাশে একটা প্যাভিলিয়ন আছে, আমার স্টলে পুরাটা বইমেলায় আমি 60 থেকে 70 হাজার টাকা বিক্রি করলাম, ও লক্ষ টাকা বিক্রি করলো, লক্ষ টাকা 20 টাকার কাছে বিক্রি করলো। তাহলে আমি যে এখানে শিকার হইলাম না। তো তারা তো এটা সরকারি মানে যারা সরকারপন্থী ছিল ওই সময়ে, তারা তো এটা তারা গায়ের জোরে এটা করে নিছে। আমাদের তখন সেই শক্তি ছিল না তাদেরকে বাধা দিয়ে। আপনারা প্যাভিলিয়ন বন্ধ করার দাবি জানিয়েছিলেন? প্যাভিলিয়ন বন্ধের দাবিতেই তো আজকে এটা হচ্ছে। আমরা বলছি যে প্যাভিলিয়ন প্রথা বাদ, কিন্তু এবারও তো নিশ্চয়ই প্যাভিলিয়ন থাকছে, আমি যা দেখেছি কিছু আছে। আচ্ছা, সেটা কি সংখ্যা কমে এসেছে? সংখ্যাটা কমে আসছে। আচ্ছা, দেলোয়ার হাসান, কতটা আশাবাদী এবারের বইমেলা নিয়ে আপনি? একেবারে শেষ পর্যায়ে ছোট্ট করে শুনতে হবে। আমি খুবই আশাবাদী, কারণ এবার অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করে সেই অংশগ্রহণের সংখ্যাটা প্রায় 600-র কাছাকাছি এসে গেছে প্রতিষ্ঠান। অতীতে কখনোই 450-র বেশি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে নাই। যেহেতু 600 প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে, সুতরাং এবার অতীতের সমস্ত কিছু রেকর্ড ভঙ্গ করে বিক্রিও বেশি হবে হোপফুলি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, এবং আপনাদের হাত ধরে আমাদের যে সৃজনশীল বই প্রকাশ, বইয়ের যে আমাদের ইন্ডাস্ট্রি, সেটা আরও শক্তিশালী হয়ে উঠুক। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন আমাদের বাংলা একাডেমির বই মেলায়, অমর একুশে বই মেলা, আমাদের বাঙালির প্রাণের মেলা। এই মেলাকে আমরা যেন আরও বেশি পাঠকমুখী করতে পারি, এবং যারা ব্যবসায়ী রয়েছেন এই বই প্রকাশনার সঙ্গে জড়িত রয়েছেন, তারাও যাতে সফলতার মুখ দেখেন, উৎসাহিত হন নতুন বই প্রকাশ করতে, সেই দিকটিও যেন আমাদের সকলের মাথায় থাকে, এই প্রত্যাশায় শেষ করছি আজকের আয়োজন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।